Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel বিনিয়োগ। ওয়ারেন বাফের একটা বিখ্যাত কোট আছে, বি ফিয়ারফুল when others are greedy and be greedy when others are fearful। আমি জাস্ট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি কোটটা, আরেকবার আমি খুব ভালোভাবে পড়ছি। বি ফিয়ারফুল when others are greedy and be greedy when others are fearful। মানে উনি বলতে চাইছেন যে যখন সবাই ফিয়ারফুল আপনি গ্রিডি হন, আর যখন সবাই গ্রিডি আপনি ফিয়ারফুল হন। কিন্তু এখানে একটা মানে ট্রিক্স আছে, যে এখানে আদার্সটাকে দেখুন, স্ক্রিনে আরেকবার পড়ুন। বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। তো এই আদার্সের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে রহস্য। তাহলে আদার্সটাকে অ্যাকচুয়ালি আদার্স হচ্ছে মানে আমাদেরই বলা হচ্ছে যে সবাই যখন লোভী তখন আপনি ফিয়ারফুল হন। মানে মার্কেট যখন হেভি বাড়ছে তখন কিন্তু একটু সংযম দেখানো দরকার, যে মার্কেট এত কেন বাড়ছে, মানে জোয়ারে গা ভাসিয়ে না দেওয়ার কথা উনি বলছেন। আর যখন মার্কেট পড়ছে তখন লোকে ভয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু গ্রিডি হওয়া উচিত, যে এত কম ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। কিন্তু ফ্যাক্টরস হচ্ছে আদার্স। আমরা সবসময় ভাবি আদার্স, অন্য কেউ হলে আমিই হব না, কিন্তু অ্যাকচুয়ালি আদার্স বলতে এখানে আমাকেই বলা হচ্ছে। মানে যখন পরে মার্কেট হিউজভাবে প্যানিক হয় তখন কিন্তু ওই আদার্সের মধ্যে আমিও ঢুকে যাই বা আপনিও ঢুকে যান। আবার যখন মার্কেট যখন বাড়তেই থাকে, যখন চারিদিকে ইউফোরিয়ার মতো ব্যাপার স্যাপার চলে আসে, যেমন 2024-এর লাস্টের দিকে হচ্ছিল, তো সেই সময় কিন্তু সেই আদার্সের মধ্যে আমিও ঢুকে যাই বা আপনিও ঢুকে যান। তো এই জায়গা থেকেই বাঁচতে হবে। মানে আদার্স বলতে নিজেকে আদার্সের থেকে আলাদা করতে হবে। তার জন্য চাই ধৈর্য, তার জন্য চাই রিসার্চ, তার জন্য চাই পড়াশোনা এবং ভালো আপনার গ্রুপ, যেখানে আলোচনা হবে সেখানে মানে কনস্ট্রাকটিভ আলোচনা হবে এবং ভ্যালুয়েশন নিয়ে আলোচনা হবে, তবেই কিন্তু রিয়েল ওয়েলথ তৈরি হবে। কেন জোয়ারে গা ভাসিয়ে কখনো রিয়েল ওয়েলথ তৈরি হয় না। মানে বেশিরভাগ লোক যা করে সেটা যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু ইউনিকনেস কিছু হচ্ছে না। তো উনি সেটাই বলতে চাইছেন। তো কোটেশনটা এতই সিম্পল কিন্তু ভেতরে এতই গূঢ় অর্থ আছে, যে আদার্সের মধ্যেই কিন্তু আমার মনোভাবনা লুকিয়ে আছে। সেইখান থেকে কিন্তু আদার্স থেকে কিন্তু আমাকে নিজেকে বেরোতে হবে। তো সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যদি আমরা দেখি চার্টে আমরা আসছি, ধরুন এখানে যেটা কালকেও আমি ভিডিওতে দেখেছিলাম যে নিফটি বা সেন্সেক্স ওপর থেকে এখন 4% ডাউন আছে। তো যেটা দেখছিলাম সব থেকে আইটি সেক্টর যদি আমরা দেখি, দেখুন আইটি সেক্টরের আমি এনএসসি আইটি চার্ট খুলেছি। তো ওপরে ছিল 46,000-এর ওপরে কাছাকাছি ছিল আইটি। তো ওপর থেকে ওপরের নিচের লেভেল থেকে অলমোস্ট 20% ডাউন আছে। দেখুন ফার্মা কিন্তু সেইভাবে ডাউন নেই। ফার্মা বলতে গেলে ওপরের লেভেল থেকে, আমরা যদি ওপরের লেভেল থেকে কাউন্ট করি, তো এখানে আপনাকে দেখাচ্ছি ওপরের লেভেল থেকে মাত্র 6% ডাউন আছে। দেখুন মেটাল অলমোস্ট ওপরের লাইনের কাছাকাছি চলে এসছে, সেইভাবে কিন্তু ডাউন নেই। এখানে যদি অটো দেখেন, অটোও দেখুন অলমোস্ট যেভাবে জিএসটির জন্য লাস্ট কিছুদিন হলো অটো ম্যাসিভ র্যালি নিয়েছে। এখান থেকে লাস্ট যদি 7 এপ্রিল থেকে দেখেন তো অটো প্রায় পুরো নিচের পয়েন্ট থেকে প্রায় 43%-এর র্যালি এসছে। যদি এফএমসিজি দেখেন, এফএমসিজিতে কিন্তু বিরাট একটা অপরচুনিটি আছে। এফএমসিজি সেক্টরেও কিন্তু ওপর থেকে মানে অনেকটা নিচে আছে, তো 14% ডাউন আছে। এখানে যদি মিডিয়া ইন্ডেক্স দেখেন, তো মিডিয়া ইন্ডেক্সেও কিন্তু হ্যাভক অপরচুনিটি আছে। কারণ ওপর থেকে মিডিয়া ইন্ডেক্স যদি এটা টপ হয়, ওপর থেকে প্রায় 34% ডাউন আছে। এবং ব্যাংকিং তো খুবই মানে পপুলার সেক্টর। তো ব্যাংকিং তো এখানে যেটা টপ করেছিল 2024-এ, সেটাকে ক্রস করে ওপরে গিয়ে আবার কারেকশন হয়ে আবার ওপরে, মানে একই লেভেলে আছে। তো এখানে অপরচুনিটি কিন্তু যে স্টক মানে সেক্টর কিন্তু বিটেন ডাউন, সেখানেই অপরচুনিটি। যেমন আইটিতে অপরচুনিটি, মিডিয়াতে অপরচুনিটি। এবার আইটি ইন্ডেক্সে কী হবে, আইটি ইন্ডেক্সে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার মন হবে না।
কেন যখন এখানে প্যানিক হয়ে যাচ্ছে, এখানে যখন কিছুদিন আগে পর্যন্ত আইটিতে 32% ডাউন ছিল টপ থেকে, তখনই কিন্তু খারাপ খারাপ খবরগুলো আসে। যেমন টিসিএসে 12,000 এমপ্লয়ির চাকরি চলে গেছে। এআই আইটিতে মানে একটা ডিসরাপশন ঘটাচ্ছে। তো এআই ডিসরাপশন ঘটালে আইটি কোম্পানির কোনো লস নেই, আমার যেটুকু মনে হয় লস হচ্ছে এমপ্লয়ি। যদি এমপ্লয়ি স্কিলফুল না হয়, সে যদি এআইয়ের ইউজ না জানে, তাহলে তার চাকরি যাবে। কিন্তু আইটি কোম্পানি যারা এআই জানবে সেই ছেলেদের কাজ করিয়ে কিন্তু আইটি কোম্পানি ডেভেলপ করবে। যদি আমরা আইটির পি দেখি, দেখুন এখানে নিফটি আইটির প্রাইস তো এখানে আছে, পি রেশিও মানে প্রাইস টু আর্নিং রেশিও দেখুন লাস্ট 1 ইয়ারে 36 পি ছিল 2024-এ 36.4, এখন পি আছে 26। যদি লাস্ট 5 ইয়ার্সেরও পি দেখেন, দেখুন টপে ছিল 38, এখানে 2024-এ 34, সেখানে এখন 26 পি আছে, মানে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো এবার যদি আমরা আইটির মধ্যে জায়ান্ট দেখুন টিসিএস, যদি আমরা দেখি টিসিএসের যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো টিসিএসের কোয়ার্টারলি রেজাল্টে দেখুন সেলসে কিন্তু অ্যাজ সাচ কোনো কিছু বড় রদবদল নেই। মার্চে 64,000 কোটি টাকার নেট সেল ছিল, এখন 63,400 কোটি টাকার, কিছুদিন আগে 63,000 কোটি টাকা একই রয়েছে। যদি আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখেন, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেট প্রফিট দেখুন 2025-এ 48,797 কোটি, 2024-এ 46,000 কোটি, বরং বেড়েছে নেট প্রফিট। 2023-এ 42,000 কোটি টাকা। তো এখানে নেট প্রফিট বাড়ছে কিন্তু স্টক প্রাইস পড়ছে। তো এটা অ্যাকচুয়ালি অপারেটরদেরই কাজ, এইভাবেই একটা মানে সেক্টরকে ডাউন করা যায়, এবার এইভাবেই একটা সেক্টরকে আপ করা যায়। এবার যখন আইটি সেক্টরে এরকম খারাপ খারাপ নিউজ আসবে, জেনারেল পাবলিক, আমাদের মতো পাবলিক কিন্তু আইটিতে ওরকম সাহস করে ইনভেস্টমেন্ট করতে পারবে না, কেন আপনি কিন্তু নিউজ দ্বারা চালিত। তো নিউজে যখন আপনি দেখবেন যে এরকম খবর আসছে, তখন এখন একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে হয়তো বলবে যে আইটিতে এখন কোনো সেরকম অপরচুনিটি নেই, কিন্তু অ্যাকচুয়াল অপরচুনিটি কিন্তু আইটিতেই আছে। মানে আমি পার্টিকুলার আইটি বলছি না, যে সেক্টরগুলো ডাউন আছে সেই সেক্টরগুলোতেই অপরচুনিটি আছে। কেননা এখানে চার্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার যদি ওপর থেকে এনএসসি আইটিতে যদি 21% ডাউন থাকে, তাহলে আমি যদি এখানে ইনভেস্টমেন্ট করে আমি যদি আবার টপে বিক্রি করি, তাহলে কিন্তু আমার 26%-এর গেইন আসবে। আর এই জায়গাটাতে তো অনেকটা বেড়ে গেল। তাও আমরা যদি এই জায়গাটা দেখি, যখন একদম এক্সট্রিম লোতে পড়েছিল, তো এই জায়গাটাতে কিন্তু আদার্স আর ফিয়ারফুল, ইউ শুড বি গ্রিডি, এখানেই কিন্তু ফিয়ারফুলের ঘটনাটা হয়। যখন বাজে বাজে নিউজ আসছে, দেখছেন টিসিএসের মতো স্টক 5%, 6%, 10% পড়ছে, সেই জায়গায় কিন্তু কিনতে হবে। সে জায়গায় কেনার যদি গার্ডস থাকে, তবেই কিন্তু হায়েস্ট ম্যাক্সিমাম রিটার্নটা পাওয়া যাবে। তো এখানে যারা কিনেছিল, তারা যখন টপে গিয়ে বিক্রি করবে, তখন কিন্তু 50%-এর গেইন পাবে। তো এইটাই দেখবেন 1 বছর পরে কি 1.5 বছর পরে আইটি যখন আবার দেখবেন রমরমিয়ে যখন নিউজ আসতে যাবে এবং মার্কেট যখন আস্তে আস্তে আইটি ইন্ডেক্স বাড়বে, তখন টিসিএসের ওপরেই মিডিয়াতে খবর হবে, বিভিন্ন নিউজ অ্যাঙ্কার খবর করবে যে এখান থেকে আরও পড়ে যাবে, আরও পড়ে যাবে। এবং এই উপরে কত যাবে দেখবেন, আগের টপটাকেও এখানে ছাড়িয়ে ধরুন এই সব জায়গায় আইটি ইন্ডেক্স চলে যাবে। মানে যেটা এখন কারেন্টলি 30,000 আছে, তখন হয়তো 56,000, 60,000, 58,000 কিছু একটাতে ট্রেড করবে। এই জায়গাতে যত পজিটিভ খবরগুলো আসবে এবং মানুষ তত অ্যাট্রাক্টেড হবে। তো এখানেই উনি বলছেন যে যখন এভরিবডি শুড বি গ্রিডি, ইউ শুড বি ফিয়ারফুল, তখন কিন্তু আপনাকে ভ্যালুয়েশন করতে হবে। তখন কিন্তু আপনাকে আইটি ইন্ডেক্সের এখানে আপনি যদি নিফটি আইটি এখানে আমি করি, তখন কিন্তু আমাকে নিফটি আইটির এখানে পি রেশিও দেখতে হবে, যে পি অল টাইম হাইয়ে আছে, যে অল টাইম এখানে যদি লাস্ট 5 বছরের পি দেখি যে অল টাইম 38-এর ওপরে পি আছে না কতটা নিচে আছে। তো এই সময় কিন্তু ভয় কম, এই কারণে যে আমি চিপ ভ্যালুয়েশনে পাচ্ছি। আর ওপরে যখন চলে যাবে, তখন কিন্তু হায়ার ভ্যালুয়েশনে আমি স্টক পাচ্ছি বা সেক্টর পাচ্ছি। তো এটা আপনাকেই নির্ধারণ করতে হবে এবং রিসার্চ করতে হবে, এবং আপনার যে মেন্টার বা অ্যাডভাইজার আছে তাকে নির্ধারণ করতে হবে যে কোন জায়গায় বা কোন সেক্টরে ঢুকবো এবং কোন সেক্টরে মানে ওই সেক্টর থেকে প্রপারলি কখন আমি বেরোবো। তো এটা একটা আর্ট। যদি আমরা আইটির ফান্ডগুলো দেখি, যদি আপনার যদি সেই নলেজ নাও
থাকে যে আমি পার্টিকুলার কোন আইটি সেক্টরে স্টক কিনবো, সেক্ষেত্রে সবথেকে বেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা। দেখুন টেকনোলজি ফান্ড আমার মনে হয় যে ইন্ডেক্সের মানে নিফটি বা সেন্সেক্সের পরে যেটা সবথেকে বেশি দুটো সেক্টরকে আপনি মানে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন ইন্ডিয়াতে, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং একটা টেকনোলজি। ব্যাংক আর টেকনোলজি ছাড়া কিন্তু কোনো ইকোনমি যদি রানিং ইকোনমি গ্রোয়িং ইকোনমি হয়, ব্যাংক আর টেকনোলজি ছাড়া কিন্তু চলতে পারবে না। তো সেখানে টেকনোলজি ফান্ডে যদি আপনি দেখেন, দেখুন আদিত্য বিড়লা ডিজিটাল ইন্ডিয়া, এডেলওয়াইজ টেকনোলজি, এখানে ভালো ভালো টাটা ডিজিটাল, এসবিআই টেকনোলজি, কোয়ান্টেক, কোটাক টেকনোলজি, এইচডিএফসি টেকনোলজি, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি, এরকম 9টা ফান্ড আছে টেকনোলজির। সেখানে লাস্ট 1 ইয়ারের রিটার্ন দেখুন, সবথেকে মিনিমাম রিটার্ন আসছে 18.15, অ্যাভারেজ রিটার্ন আসছে -9.28, মানে 10% থেকে 18%-এর লস। তো এই জায়গাতে কিন্তু যারা টপে ইনভেস্টমেন্ট করছে তারাই লসটা দেখেছে, কিন্তু আজকের যদি ইনভেস্টমেন্ট করেন হয়তো 4-5% লাস্ট আগের মাসে ইনভেস্টমেন্ট করলে 4-5%-এর লস দেখবেন। কিন্তু এখান থেকে অপরচুনিটি কি, একটা বড় অপরচুনিটি। জাস্ট লাইক অটো, যদি আপনারা এখানে অটো সেক্টরে জাস্ট কিছুদিন আগে দেখেন, এই যে জিএসটি যেটা তুলে দেওয়ার খবরের পর অটো সেক্টর কিভাবে জাম্প মারলো। তো এখান থেকে যখন অটো সেক্টর ওপর থেকে যখন পড়েছিল, এই যে টপ থেকে যখন পড়ে এই জাস্ট এই জায়গাটাতে এসছিল এই 11 এপ্রিল, তো এই জায়গাটাতে কিন্তু ফিয়ারফুল সিচুয়েশনই ছিল, কেন ওপর থেকে 30% ডাউন, কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু আজকে টপে 43% গেন উইদিন 6 মান্থস বা 4 মান্থস রিটার্ন পেয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের ডিসকাশন, যে ওয়ারেন বাফে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের গডফাদার। ওনার মানে যেরকম ইনভেস্টমেন্টের যেগুলো উইজডম সেগুলো লোকে কাজে লাগিয়েই কিন্তু তারপরেও বড় বড় ওয়েলথ তৈরি করে। তো ওনার যে সিম্পল মানে থিঙ্কিং, উনি একটা কথা বলেছিলেন যে ইনভেস্টমেন্ট ইজ ভেরি সিম্পল বাট নট ইজি, খুবই সিম্পল, যে সবাই যখন ভয় পাবে আপনি তখন সাহসী হন। কথাটা খুবই সিম্পল, যে সবাই ভয় পেলে আমাকে সাহসী হতে হবে, কিন্তু সত্যি যখন ভয় সবাই পাবে না, সেই সময় গার্ডস রাখা মুশকিল। আবার যখন সবাই খুব ফুর্তিতে আছে তখন সত্যি মানে সিঁদুরে মেঘ দেখা, মানে কোনো খারাপ চিন্তা করা যে এতটা কি সত্যি ভালো আছি, সেটা চিন্তা করার লোকও কিন্তু কম। তো সেই জন্যেই স্থিতপ্রজ্ঞ হতে হবে, এখানে উইজডম বাড়ানোর দরকার আছে। শুধুমাত্র ইন্টেলিজেন্সি দিয়ে কাজ হবে না, ইন্টেলিজেন্সি আপনাকে নো ডাউট দরকার, কিন্তু আপনার উইজডম প্লাস ইন্টেলিজেন্সি যদি থাকে তো বড় ওয়েলথ তৈরি করা যাবে। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করি চ্যানেলটি ভালো লাগছে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।